প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। মহামারী এই সময়ে ঘরে বসে শেখার জন্য আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে অ্যাডেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণু গঠন। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, অধ্যায় যদি আমরা ভালো করে অধ্যয়ন করি আমরা পরমাণু ধারণা পাবো, পারমাণবিক সংখ্যা কি তা বলতে পারবো, পারমাণবিক সংখ্যার মাধ্যমে পরমাণুগুলো আমরা চিনতে পারবো, ভর সংখ্যা নির্ণয় করতে পারবো, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো, আইসোটোপ কি সে বিষয়ে আমরা বলতে পারবো, জানবো, এবং আইসোটোপের ধর্ম ব্যবহার জানবো, ইলেকট্রন বিন্যাস করতে পারবো এবং আয়ন কিভাবে সৃষ্টি হয় সে বিষয়ে আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা একটা একটা শুরু করি। প্রথমত হচ্ছে পরমাণুর ধারণা। পরমাণুর ধারণাটি, পরমাণু শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটম থেকে। অ্যাটম এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 700 অব্দে, এবং তিনি বলেন পরমাণু সমূহ অবিভাজ্য। অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না, বিভাজন করা যায় না। এটা ডেমোক্রিটাসের মতামত ছিল। ডাল্টন বলেন একই কথা, পরমাণু সমূহ অবিভাজ্য, মৌলের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। একই সময়ে অ্যারিস্টটলও এই ধরনের একটা মন্তব্য পেশ করেন। ডাল্টনের এই মতবাদ সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়, কিন্তু পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী, যেমন রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিলস বোর পরমাণু সম্পর্কিত তাদের মতবাদ পেশ করেন। তবে সমসাময়িক তাদের এই সমস্ত মতবাদ থেকে আমরা অনেক ধারণা পেয়ে থাকি। আসলে বাস্তব কথা হচ্ছে পরমাণু সমূহ অতি ক্ষুদ্র কণিকাও নয় এবং অবিভাজ্য নয়, এটা বিভাজ্য। পরমাণু সমূহকে বিভাজন করা যায়। পরমাণু, এই পরমাণু বিভাজ্য এবং তাকে বিভাজন করার পরে আরো 3টি মৌলিক কণিকা পাওয়া গিয়েছে। অর্থাৎ পরমাণুর মধ্যে দুটি স্থায়ী কণিকা থাকে। স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা। তাহলে দুই ধরনের কণিকা দ্বারা পরমাণু গঠিত, এটা বিভাজ্য পরমাণু। তাহলে স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে 3টি। এই 3টি মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টি স্থায়ী মৌলিক কণিকা পরমাণুর মধ্যে বিদ্যমান। আর অস্থায়ী মৌলিক কণিকা, বেশ কয়েকটা অস্থায়ী মৌলিক কণিকা আছে, যেমন ফুটন, মেসন ইত্যাদি আরো অনেকগুলো অস্থায়ী মৌলিক কণিকা আছে। আমাদের আজকের আলোচনার বিষয় এটা নয়। আমরা পরমাণুর গঠনের জন্য জানব পরমাণুর স্থায়ী মৌলিক কণিকাগুলো। স্থায়ী মৌলিক কণিকা এই 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টি মৌলিক কণিকা চার্জগুলো আমরা জানবো। চার্জ মানে আধান অথবা চার্জ। আধান হচ্ছে যে একটা পরমাণুর
এটা কণিকা কি ধরনের, এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, সেগুলাকে আমরা আধান বলবো। আধান 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 বা চার্জ, যেমন পজিটিভ এবং নেগেটিভ অথবা নাই, আমরা যে বিদ্যুতের যে চার্জ জানি সেটাই। এটা হচ্ছে যে পজিটিভ চার্জ ধনাত্মক আধান, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ ঋণাত্মক আধান, আর এটি নাই নিউট্রাল, যেটাকে আমরা আধান নিরপেক্ষ কণিকা বলে। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, প্রোটন ধনাত্মক আধানযুক্ত, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, এটাতে কোনো চার্জ নেই, এটা নিরপেক্ষ। এটা হচ্ছে যে নিরপেক্ষ, অর্থাৎ চার্জ বিহীন, এটা আধানবিহীন কণিকা। মোটামুটি এই হচ্ছে যে পরমাণুতে বিদ্যমান তিনটি মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে এখন আসি আমরা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণু সমূহকে চেনার জন্য একটা সহজ মাধ্যম। যেমন তোমাদের ক্লাসে 100 জন শিক্ষার্থী থাকলে ওই 100 জনের একটা একটা করে রোল নাম্বার থাকে। রোল নাম্বার 20, রোল নাম্বার 21, প্রত্যেকে তোমরা একটা করে সাড়া দিবে। তাহলে রোল নাম্বার 20 বা 20, রোল নাম্বার 21, রোল নাম্বার 30, রোল নাম্বার 25, এরকম যাদের আছে প্রত্যেকের নামের সাথে যুক্ত, এবং আমরা চিনি ও রোল নাম্বার করিমের, ও রোল নাম্বার রহিমের। তাহলে রহিমের রোল নাম্বার কত? 21, করিমের রোল নাম্বার 22। এভাবে আমরা এক একজনের তাদের রোল নাম্বারের অনুসারে চিনতে পারি। যেমন আমরা হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই মৌলগুলোকে ক্রমিক অনুসারে যদি দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ফ্লোরিন, 10 নিয়ন, এভাবে আরও আছে 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, ইত্যাদি ইত্যাদি। এরকম যেগুলো আছে, এই যে 12, 7, 8, 1, এই যে সংখ্যাগুলো অর্থাৎ মৌলের ক্রমিক নাম্বারগুলো হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা দ্বারা আমি মৌলগুলোকে চিনব। যেমন আমরা যদি বলি সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত? 11, তাহলে পর্যায় সারণীতে ওই 11 নম্বর মৌলটি কি? সোডিয়াম। 12 নম্বর মৌলটি ম্যাগনেসিয়াম, 13 নম্বর মৌলটি অ্যালুমিনিয়াম, 4 নম্বর মৌলটি বেরিলিয়াম। তো এই জিনিসগুলো দিয়ে তার পরিচিতি আমরা পাব। তাহলে এগুলো হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যাগুলোকে প্রোটন সংখ্যাও বলা হয়। পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, অর্থাৎ যেটা ওই মৌলের পারমাণবিক সংখ্যা সেটাই তার প্রোটন সংখ্যা। তাহলে পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা
সমান। একটা পরমাণুতে যতটা প্রোটন ততটা ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান, কিন্তু নিউট্রন সংখ্যাটা একটু ভিন্ন। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা চিনলাম, অর্থাৎ প্রোটন সংখ্যা। আমরা সংক্ষেপে প্রোটনকে পি দিয়ে অথবা এস প্লাস দিয়ে প্রোটনকে বোঝানো হয়, আর ইলেকট্রনকে ই দিয়ে ই মাইনাস, যেহেতু আমরা দেখেছিলাম ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক, আর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। তাহলে আমরা জানি একটা মৌলের মধ্যে যতটা প্রোটন সংখ্যা ততটাই ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন সমান হারে থাকে। তাহলে এখন দেখি আমরা ভর সংখ্যা। এখন দেখব ভর সংখ্যা কি। ভর সংখ্যা জানার জন্য ভর সংখ্যা জানার জন্য আমার প্রয়োজন হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি বা যোগফল। তাহলে কোনো মৌলের বা কোনো পরমাণুর প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা জানা থাকলে আমরা ওই মৌলের ভর সংখ্যা বের করতে পারব। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে কয়টা তার মধ্যে ইলেকট্রন আছে, একটা প্রশ্ন থাকতে পারে। কয়টা ইলেকট্রন? 11টা, কারণ আমরা বলেছি ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান থাকে। তাহলে 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন। তাহলে তার নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা আমরা জানি, আমরা তো নিউট্রন সংখ্যা এখনো নির্ণয় করা শিখে নাই, আমরা পরে শিখব। তাহলে তার নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 11 যোগ নিউট্রন সংখ্যা হচ্ছে 12 সমান কত হয়? 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে ভর সংখ্যা সমান আমরা জানি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমরা কি পাবো? ভর সংখ্যা পাবো। যেমন কোন মৌলের প্রোটন সংখ্যা পাইছি আমরা মনে করো 8 এবং নিউট্রন সংখ্যা 8। তাহলে ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা সমান হবে 8 প্লাস 8 সমান 16, অর্থাৎ এই 16 মৌলটা তার ওই মৌলের ভর সংখ্যা। পারবে তোমরা? আশা করি তোমরা ভর সংখ্যা নির্ণয় করতে পারবে। তাহলে এখন আসি নিউট্রন সংখ্যায়। নিউট্রন সংখ্যা জানার জন্য আমাদের ভর সংখ্যা দরকার হবে। ভর সংখ্যা যদি জানা থাকে তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো। ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারি। নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ব্যাস। তাহলে আমরা যদি বলি কোন মৌলের ভর সংখ্যা হচ্ছে 23,
এবং প্রোটন সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা 23 এবং প্রোটন সংখ্যা 11। তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান 12। তাহলে ওই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। এইভাবে আমরা সকল মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারব। তাহলে এখন আসি আমরা আইসোটোপ। আইসোটোপের মধ্যে আমরা এতক্ষণ দেখেছি যে পরমাণুতে একটা পরমাণু, এই পরমাণুর সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এই কেন্দ্রটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। এটা যদি নিউক্লিয়াস হয়, প্রোটন প্লাস নিউট্রন। এর বাইরে যে কক্ষপথটা আছে, প্রোটন হচ্ছে ধনাত্মক আর নিউট্রন চার্জ নিরপেক্ষ, কোনো চার্জ নেই। এই দুটা মিলে তার ভর সংখ্যা, এটাই ভর সংখ্যা। এটা কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে একটা পরমাণুর সমস্ত ভর নিহিত থাকে, তো বাকি অঞ্চলটা ফাঁকা থাকে, সেখানে কিছুই থাকে না। অর্থাৎ আর তাহলে পরমাণুতে কেন্দ্রের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকলে ইলেকট্রনটা যাবে কোথায়? হ্যাঁ, ইলেকট্রন থাকে বাইরে। এই বাইরে ইলেকট্রন তার কক্ষপথের মধ্যে, শক্তি স্তরের মধ্যে কি থাকে? ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর কক্ষপথ বা শক্তি স্তরে থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থীরা, আইসোটোপ। আইসোটোপ আমরা একটা উদাহরণ লিখি, তখন তোমরা সহজে বুঝতে পারবে আইসোটোপ কিভাবে হয়। হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের 3টা পরমাণু। হাইড্রোজেনের 3টা পরমাণুর কেন্দ্র। তাহলে হাইড্রোজেনের এই কেন্দ্রের মধ্যে একটা একটা করে কি আছে? প্রোটন আছে। প্রোটন আছে একটা। প্রত্যেকটা হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন, যেহেতু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 1, অর্থাৎ প্রোটন সংখ্যা 1। তাহলে প্রথমটাতে কোনো ধরনের কি নেই? নিউট্রন নেই। দ্বিতীয়টাতে নিউট্রন আছে একটা। তৃতীয়টাতে নিউট্রন আছে 2টা। তাহলে এইখানে প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, তিনটাতে প্রোটন সংখ্যা একটা। ভিন্ন হচ্ছে নিউট্রন সংখ্যাতে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা নাই। তাহলে আমরা জানি ভর সংখ্যা সমান হচ্ছে যে প্রোটন যোগ নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন যোগ করলে যেটা হবে সেটাই ভর সংখ্যা। তাহলে এটা যোগ করি, আমরা ভর সংখ্যা উপরে লিখব, এখানে উপরে লিখব ভর সংখ্যা। তাহলে 1 আর 1, এখানে কিছু নেই, এটা প্রোটন সংখ্যা একটাই, আর এখানে নিউট্রন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, অর্থাৎ এখানে ভর সংখ্যাও 1, আর এখানে ভর সংখ্যা হচ্ছে 1 আর 1 2, আর এখানে ভর সংখ্যা হচ্ছে প্রোটন 1, নিউট্রন 2, 3। তাহলে প্রথমটাতে প্রোটন সংখ্যা 1, দ্বিতীয়টাতে 1, তৃতীয়টাতেও 1। তিনটা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা সমান আছে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। এই ভর সংখ্যা ভিন্নতার কারণে আমরা একই পরমাণু, কিন্তু ভর সংখ্যা ভিন্ন,
যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলবো অ্যাসিটোপ। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখান থেকে ঠিক একইভাবে এটা যদি ভর সংখ্যা হয় আমরা এখান থেকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা বের করতে পারি। এখানে নিউট্রন সংখ্যা 0, এখানে নিউট্রন সংখ্যা 1, এখানে নিউট্রন সংখ্যা 2, n সমান 2, এখানে n সমান 0, অর্থাৎ নিউট্রন 0। ঠিক একইভাবে কার্বনের মধ্যে 3টা কি আছে? কার্বনেরও 3টা আইসোটোপ আছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো তো তোমরা? পারমাণবিক সংখ্যা কত? কার্বন 6। তাহলে কার্বনের এটা যদি হয় কার্বন, কার্বনের কয়টা আছে? 6টা। কার্বনের 3টা আইসোটোপ আছে। কার্বনের 6 6 6। এখানে ইলেকট্রন কয়টা? 6টা। প্রোটন 6টা। এটা দেখবে কেন্দ্রের মধ্যে প্রোটন আছে কয়টা? এখানে প্রোটন 6, নিউট্রন হচ্ছে 6, তার মানে প্রোটন 6 প্লাস এটা 6 প্লাস 6, 6 প্লাস 7, 6 প্লাস 8। তাহলে ভর সংখ্যা হবে এটা যোগফল, কেন্দ্রে যেটা থাকে সেটা যোগফলটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে 6 6 এটা ভর সংখ্যা হচ্ছে 12, এটা ভর সংখ্যা হচ্ছে 13, এটা ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে কার্বন 12, 13 এবং 14 মোট 3টি আইসোটোপ আছে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন বিশিষ্ট একমূলের পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এই আইসোটোপগুলো অনেক ব্যবহার আছে, যেমন কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে অনেক ব্যবহার আছে। তোমাদের বইতে সুন্দর করে উপস্থাপন করা আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, পড়ে নেবে, এগুলো তোমরা বুঝে যাবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? বিন্যাস ইলেকট্রনের বিন্যাস, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে আমরা সেটা দেখব। সেটা জানার আগে আমাদের জানতে হবে ইলেকট্রনের অবস্থানগুলো কোথায় হবে সেটা। দ্যাট মিন্স এটা পরমাণুর কেন্দ্র হইলে এইগুলোকে বলা হয় কক্ষপথ। এটা পরমাণুর নিউক্লিয়াস, এগুলাকে বলা হয় পরমাণুর কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন বিন্যস্ত থাকে, অর্থাৎ ইলেকট্রনগুলো কক্ষপথে অথবা শক্তি স্তরের মধ্যে আবর্তন করে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন বিন্যস্ত থাকে, আবর্তন করে। তাহলে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে মূলত ইলেকট্রনের বিন্যাস। এখন আমরা দেখব কিভাবে ইলেকট্রনগুলো থাকে। তোমরা কি জানো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হ্যাঁ, তোমরা হয়তো অনেকে বলবে 2টা 4টা, যে যতটুকু জেনেছ। এখন আমরা দেখব খুবই সহজে একটা ছোট্ট একটা সূত্রের মাধ্যমে কোন কক্ষপথে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে আমরা সেটা দেখে নেব। সূত্রটি কি? 2n²। 2n²। এই সূত্রের মাধ্যমে আমরা বলতে পারবো কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে শুরু করি। এখানে n হচ্ছে কি? n হচ্ছে যে কক্ষপথগুলোর ক্রমিক নম্বর, অর্থাৎ শক্তি স্তরগুলোর ক্রমিক নম্বর হচ্ছে এই n। তাহলে এখানে প্রথম কক্ষপথ হচ্ছে n সমান 1, আর দ্বিতীয় শক্তি স্তর n সমান 2, তৃতীয় শক্তি স্তর n সমান 3, চতুর্থ শক্তি স্তর n সমান 4। তাহলে আমরা দেখি প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম কক্ষপথ মানে n সমান 1। তাহলে সূত্রের মধ্যে বসাই আমরা 2n² সমান 2 × 1² সমান 2 × 1 = 2। তাহলে প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা। ঠিক আছে, এখন আসি
দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে n ইকুয়াল টু কত? 2, n সমান 2। তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 4 ইকুয়াল টু 8। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে 8টা। তাহলে আমরা 8টা বসাই, 8টা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। ঠিক একইভাবে তৃতীয় শক্তি স্তরে n ইকুয়াল টু 3, n সমান যদি 3 হয় সমান 2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 9 ইকুয়াল টু 18, 18টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারবে? 18টা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক একইভাবে চতুর্থ শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে n ইকুয়াল টু 4, 2 ইন্টু 4 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 16 ইকুয়াল টু 32। অর্থাৎ এখানে 32টি ইলেকট্রন থাকতে পারবে। এটাই সর্বোচ্চ পরমাণু সমূহের কক্ষপথের মধ্যে সর্বোচ্চ 32টা, চতুর্থ কক্ষপথে 32টি ইলেকট্রন থাকতে পারে। তোমরা বুঝতে পেরেছো কিনা? আশা করি তোমরা বুঝেছ। তাহলে এখন আমরা দেখি একটা কোয়েশ্চেন করি, কোন শক্তি স্তরে কটা থাকে এটার উপরে যদি তোমরা বুঝে থাকো। আমরা একটা প্রশ্ন আসতে পারে এইরকম যে কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? বলো তোমরা কয়টি থাকতে পারে? ইয়েস, তোমরা ঠিকই ধরেছো। কোন সূত্র? 2n স্কয়ার। খুবই ইজি। তাহলে এখানে n ইকুয়াল টু কত হবে? 3। যেহেতু এটা কত? তৃতীয় শক্তি স্তর বলা হয়েছে, তৃতীয় শক্তি স্তরের ক্রমিক নাম্বার কত? 3। ওই 3টাই হচ্ছে n। তাহলে তৃতীয় শক্তি মানে 2n স্কয়ার, n ইকুয়াল টু 3, 2 ইন্টু 3 স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 9 ইকুয়াল টু 18। 18টি ইলেকট্রন থাকতে পারে। এটা নৈর্ব্যক্তিকের মধ্যে এরকম কোশ্চেনগুলো আসে। আশা করি তোমরা বলতে পারবে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে চতুর্থ শক্তি স্তরে কয়টা থাকে? হ্যাঁ, তোমরা নিজেরা করো, প্র্যাকটিস করো খাতার মধ্যে। n ইকুয়াল টু 4 বসাইয়া এই সূত্রের মধ্যে বসাইয়া আমরা কি করতে পারবো? ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে, ইলেকট্রন বিন্যাস করতে পারবো। তাহলে এখন দেখি আমরা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আয়ন। পরমাণু সমূহ কখন আয়ন হয়? আয়ন হচ্ছে যে আধান বিশিষ্ট পরমাণু। আধান বিশিষ্ট, কি বিশিষ্ট বললাম? আধান বিশিষ্ট। আধান কি নতুন শুনলে না? কিছুক্ষণ আগে আমি আধান কি সেটা বলেছি। কয়টা? 2টা। একটা হচ্ছে যে প্লাস, আরেকটা হচ্ছে মাইনাস। 2টা আধান পাবো। কয়টা আধান? 2টা আধান। এই আধান যুক্ত পরমাণুকে আমরা বলবো আয়ন। কি বলবো? আয়ন। মূলত এগুলাই হচ্ছে কি আয়ন। এই আয়নটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা একটু দেখি। যেমন আমরা একটা পরমাণু নিলাম সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। ওকে, 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা দেখি 2 8 1 2 8 1 11। মোট কয়টা আছে? 11টা ইলেকট্রন আছে। তো ইলেকট্রনকে আমরা বিন্যাস করলে এভাবে পাই। প্রথম শক্তি স্তরে 2টা, কিছুক্ষণ আগে আমরা দেখলাম শক্তি স্তরগুলো কিভাবে থাকে। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তাহলে হয়ে গেল কয়টা? মোট 10টা। তাহলে বাকি আছে কত? একটা ইলেকট্রন। তাহলে মোট হবে কত? 11টা। আর একটা বাকি আছে, এটা 1। মোট 11টা হয়েছে। এটাকে আমরা যদি বিন্যাস করি দেখি, এটা সোডিয়াম প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে আছে 1টা। তাহলে এখানে এই 1
একটা ইলেকট্রন সে কি ত্যাগ করবে নাকি গ্রহণ করবে? অর্থাৎ এই আয়নগুলো সৃষ্টি হয় ইলেকট্রনের গ্রহণ এবং বর্জন, অর্থাৎ আদান প্রদানের মাধ্যমে ইলেকট্রনগুলো আয়নগুলো সৃষ্টি হয়। কখন ধনাত্মক আয়ন হবে, প্লাস হবে, আর কখন ঋণাত্মক মাইনাস আয়ন সৃষ্টি হবে সেটা আমরা দেখি। তাহলে এখানে সোডিয়ামের হচ্ছে যে 281, অপরপক্ষে ক্লোরিন পারমাণবিক কত 17, এটা ইলেকট্রোমিনাস করলে 287, 10 17, মোট 17টা ইলেকট্রন। তাহলে এটা সর্বশেষ আছে একটা, এটা সর্বশেষ আছে 7টা। প্রত্যেকটা পরমাণু চায় স্থিতিশীলতা, প্রত্যেকে চায় স্থিতিশীল হতে, যেন তারা আরো বেশি কি হয়, মজবুত হয়। স্থিতিশীল অবস্থা তৈরির জন্য তাকে অবশ্যই একটা কাজ করতে হবে, হয় ইলেকট্রন নিতে হবে অথবা ইলেকট্রন দিতে হবে। এই দেওয়া নেওয়া, গ্রহণ এবং বর্জনের মাধ্যমে আয়ন তৈরি হয়। যদি তাহলে সোডিয়াম, এখন বলো তোমরা কি একটা প্রত্যেকের সাইজে তার সর্বশেষ অবস্থার মধ্যে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করতে, অথবা 2 এর নিয়মের মতো, তাহলে স্থিতিশীল হওয়ার জন্য তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের অবস্থা তৈরি করতে চায়। তাহলে ইলেকট্রন এখানে আছে একটা সর্বশেষ সোডিয়ামের মধ্যে, তার জন্য কি একটা ত্যাগ করা সহজ হবে নাকি 7টা গ্রহণ করা সহজ হবে? নিশ্চয়ই একটা ত্যাগ করলে সে তাড়াতাড়ি স্থিতিশীল হবে। আর ক্লোরিনের সে সর্বশেষ কক্ষপথে আছে 7টা, সে কি 7টা ত্যাগ করবে নাকি একটা গ্রহণ করবে? নিশ্চয়ই সে 7টা ত্যাগ করার সেই একটা গ্রহণ করা তার জন্য সহজ হবে, সে সেটাই করবে। তাহলে এই কি করে দিল, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। তাহলে সোডিয়াম একটা ত্যাগ করলে হবে প্লাস সোডিয়াম আয়ন, আর ক্লোরিন একটা গ্রহণ করলে হবে মাইনাস। তাহলে সোডিয়াম হয়ে গেছে ধনাত্মক আয়ন, ক্লোরিন হয়ে গেছে ঋণাত্মক আয়ন। কিভাবে হয়েছে? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ত্যাগ করলে হবে ধনাত্মক আয়ন আর গ্রহণ করলে হবে ঋণাত্মক আয়ন। খেয়াল থাকবে তোমাদের, আয়ন, এই আয়নের মধ্যে আমি এখানে 2টি শব্দ লিখেছি, দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন আর অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন। তাহলে কখন ক্যাটায়ন হবে কখন অ্যানায়ন হবে বুঝতে পেরেছো? বলতে পারবো তো এখন? তার মানে ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়ন আর ঋণাত্মক গ্রহণ করলে অ্যানায়ন। ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, অ্যানায়ন মানে ঋণাত্মক আয়ন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে এভাবে, এবং কিভাবে আয়ন সৃষ্টি হয় সেটা করতে পারবে। এখন আমাকে একটা বলো যে এই আয়নগুলোর মধ্যে যদি বলা হয়, একটা প্রশ্ন মাঝে মাঝে তোমাদের এরকম প্রশ্ন আসে যে আয়নে ইলেকট্রন সংখ্যা কত, এরকম একটা প্রশ্ন আসে তোমাদের। সোডিয়াম আয়নে ইলেকট্রন সংখ্যা কত বলো তো, কত? তোমরা এখানে বলবে, অনেকেই বলবে 11, অনেকেই বলবে 11, কারণ তোমরা জানো সোডিয়ামের পারমাণু সংখ্যা 11, তাহলে যতটা প্রোটন ততটা ইলেকট্রন, সেই হিসাবে তোমরা বলবে 11। আসলে কি 11? এখানে কি তোমাদেরকে আগে জানতে হবে যে এইরকম প্রশ্ন আসলে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে এটা কি ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে, এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন। তখন তোমরা বলবে যে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, তাহলে এটা দেখতেছো অবশ্যই কি ক্যাটায়ন, ধনাত্মক আয়ন। তো ধনাত্মক আয়ন কিভাবে হয়? ইলেকট্রন ত্যাগ করলে হয়। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? ধনাত্মক আয়ন হয়। সুতরাং সোডিয়াম আয়ন প্লাস আছে, প্লাস মানে ত্যাগ করেছে, ত্যাগ করলে কত হবে? একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, আগে ছিল 11টা, এখন হবে
10টা। ঠিক একইভাবে যদি বলি ক্লোরিন মাইনাস, এখানে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ক্লোরিনের আমরা পারমাণবিক সংখ্যা জানি 17, যতটা প্রোটন ততটা ইলেকট্রন। আসলে কি এখানে 17? এটা কি আয়ন? এটা অ্যানায়ন। অ্যানায়ন কিভাবে তৈরি হয়? ঋণাত্মক আয়ন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তৈরি হয়। তাহলে এটা আগে ছিল স্বাভাবিক অবস্থায় ছিল 17, এখন প্লাস হয়েছে কত? একটা মানে একটা সাইন, একটা ধনাত্মক বা একটা ঋণাত্মক সাইন, মানে একটা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তাহলে এখানে 1 সমান 18টা ইলেকট্রন এখানে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি, ম্যাগনেসিয়াম আয়ন কিভাবে হয়। এটা তো আমরা প্লাস একটা দিয়েছি, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে যে 12, 2 8 2, লাস্ট আছে কয়টা? 2টা। তাহলে 2টা তার জন্য ত্যাগ করা সহজ। যদি ত্যাগ করে দেয় সে কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম। কয়টা ত্যাগ করছে? 2টা। তাহলে এখানে হবে 2 প্লাস, যতটা ত্যাগ করে তত প্লাস। ঠিক আছে, যতটা গ্রহণ করবে ততটা মাইনাস। এইটা হচ্ছে মূলত আয়ন সৃষ্টি। আশা করি তোমরা বুঝতে পারছো আয়ন কি। তাহলে আয়ন হচ্ছে যে এই যে ম্যাগনেসিয়াম, এটা একটা আয়ন, সোডিয়াম এটা একটা আয়ন, ক্লোরিন এটা আয়ন, এগুলো সবগুলা এক একটা আয়ন। অর্থাৎ আধানযুক্ত পরমাণুকে কি বলা হয়? আধানযুক্ত পরমাণু হচ্ছে আয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে পরমাণু গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আরো বিস্তারিত পড়বে, উপরের ক্লাসে আরো ভালো করে জানতে পারবে। আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে বাসায় বসে পাঠ্য বইগুলা অধ্যয়নে সহায়ক হবে। তোমরা নিজে থেকে উদ্যোগী হয়ে তোমাদের জেএসসি পরীক্ষা যেহেতু সামনে, নিজেরা উদ্যোগী হয়ে বেশি বেশি করে বাসায় পড়বে এবং প্রস্তুতি গ্রহণ করবে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।